নমস্কার, অঙ্গনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তোমার নামে জ্বলে ওঠে স্বতঃস্ফুলিঙ্গ, আকাশের তারারা হয়ে ওঠে আরও উজ্জ্বল, অস্তরাগের রাঙা আলো ছড়িয়ে যায় দিক দিগন্তে। এই নাম বিরসা মুন্ডার। আমরা জানি যে আমাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামের যে অত্যন্ত দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসে মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের সঙ্গে সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ আদিবাসী মানুষ, যাদের রক্তে যাদের ঘামে আমাদের এই স্বাধীনতা অর্জন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কথা থেকে গেছে আড়ালে, ঠিক প্রদীপের উজ্জ্বল আলোর নিচেই যেমন থাকে গাঢ় অন্ধকার। না, এদের কথা ইতিহাস বইয়েও বিশেষ আলোচিত হয় না, আমরা জানি না অনেকের সম্পর্কে। কিন্তু এই যে তীব্র বিদ্রোহের আগুন, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, হো বিদ্রোহ, গারো বিদ্রোহ, সারা ভারতবর্ষের কোনায় কোনায় ব্রিটিশদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, সামন্ত শ্রেণীর বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই বিদ্রোহের এক উজ্জ্বল নাম যেমন তিতুমির, তার বাঁশের কেল্লা, তেমনি আরেক নাম বিরসা মুন্ডা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন গোড়াবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা দেবী মুর্মু। তার কাছ থেকে আমরা একটু জেনে নেব বিরসা মুন্ডা সম্পর্কে, আমরা নিজেরা আরেকটু আলোকিত হব। দেবীদি, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে এই যে বিরসা মুন্ডার যে আন্দোলন, সেই আন্দোলন যার কথা আমরা ইতিহাস বইতে পড়েছি, কিন্তু বিরসা মুন্ডার জীবন সম্পর্কে আমরা খুব একটা বেশি জানি না। মানে সে সম্পর্কে দু একটা কথা ইতিউতি লেখা হয়ে থাকলেও ব্যাপকভাবে কোথাও আলোচিত হয়নি। এ ব্যাপারে আপনি আমাদের একটু আলোকপাত করুন। আচ্ছা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা নায়ক বিরসা মুন্ডা, তার জীবনী সম্পর্কে আমি দুই একটা কথা বলবো। আচ্ছা, এই বিরসা মুন্ডা 1875 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর রাঁচি জেলার উলিহাতু গ্রামে এক হতদরিদ্র শ্রমজীবী কৃষক উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ভাগ চাষি, সুগানা মুন্ডা, এবং তার মা ছিলেন কর্মীহাতু মুন্ডা। ঠাকুরদা ছিলেন মঙ্গল মুন্ডা এবং তিনি ছিলেন সমাজের একজন সর্দার। বিরসা মুন্ডা এতুয়া অর্থাৎ রবিবারে জন্মগ্রহণ করেছিলেন বলেই গ্রামের লোক তাকে এতুয়া মুন্ডা বলে ডাকতেন। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ছোটবেলার থেকে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তাকে দিনপাত করতে হয়েছে। এবার তিনি পুকুর থেকে মাছ ধরা, গাছে ফুল পাতা এগুলো সংগ্রহ করা, এবং তার মাঝে মাঝেই তিনি গরু ছাগল চড়ানো অর্থাৎ রাখালের কাজ করতেন। এইভাবে হত দরিদ্রতার মধ্যেও তার ছোটবেলার জীবন অতিবাহিত হয়েছিল। মানে সেই সময় একটা আদিবাসী পরিবারের একটি ছেলের জীবন যেভাবে চলে, বিরসা মুন্ডার জীবনও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। না, তিনিও ঠিক সেইভাবেই জীবনযাপন করছিলেন। তারপরে বিরসা মুন্ডা একটু বড় হলে তার শিক্ষা শুরু হয় খ্রিস্টান মিশনারি স্কুলে। আচ্ছা, তখন তো এই আদিবাসী পরিবারগুলোর মধ্যে খুব একটা শিক্ষার প্রচলন বোধহয় ছিল না, তাই না? কিন্তু শিক্ষার প্রচলন খুব একটা ছিল না, কিন্তু যেহেতু বিরসা মুন্ডার বাবা একজন সচেতন ব্যক্তি ছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষা লাভ না করলে আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তাদের পরিবারের সবাইকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হয়েছিল এই বিরসার লেখাপড়ার জন্য। আচ্ছা আচ্ছা। এরপরেই রাঁচির চাইবাসা খ্রিস্টান মিশনারি স্কুলে তিনি শিক্ষা লাভ করেন এবং তারপরে ক্যাথলিক গির্জার অধীনে তিনি উচ্চশিক্ষা লাভ করেছিলেন। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমরা সেখানে একজনের কথা শুনি, তার নাম হচ্ছে অমূল্য, যিনি বিরসা মুন্ডার অত্যন্ত কাছের বন্ধু হয়ে উঠেছিলেন। তিনি বাঙালি ছিলেন,
কিন্তু বিশ্বাকে পড়াশোনার ব্যাপারে শুধু নয়, এই যে আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি, যে সাবান দিয়ে স্নান করা ব্যাপারটা বিশ্বা জানতেন না। না, এবার এই ব্যাপারটা জানতেন না। এবার এইগুলো তাকে শেখানো, একই সঙ্গে তাকে এই অঙ্ক শেখানো, তারপরে নানা ধরনের গান বাজনা এগুলো শেখানো, এগুলো তিনি ওই অমূল্য নামে তার ওই বন্ধুটির কাছ থেকে শিখেছিলেন। একইভাবে অমূল্য শিখেছিলেন এই আদিবাসী জীবনের নানা গল্প। এভাবে তাদের দুজনের জীবনই কিন্তু প্রভাবিত হয়েছিল একে অপরের দ্বারা। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এরপরে আমরা একটুখানি ওই মুন্ডা বিদ্রোহের প্রসঙ্গে আসি। তার আগে একটু তাদের সামাজিক অবস্থার দিকটা একটু আলোচনা করলে ভালো হয়। একদম। তাহলে মুন্ডা বিদ্রোহের আগে আমরা ওই মুন্ডাদের সামাজিক জীবন সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, এই মুন্ডারা বিভিন্ন কৃষক উপজাতিদের মধ্যে একটা সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়। এই মুন্ডারা ছিল অত্যন্ত সৎ, সহজ, সরল, পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। কিন্তু তাদের সমাজে মানে অক্ষর হিসাবে শিক্ষার আলো কিন্তু তখনও, বর্ণ বা অক্ষরের যে শিক্ষা সেটা তাদের সমাজে তখনও প্রবেশ করেনি। তাদের নিজেদের বর্ণমালা ছিল না, কিন্তু একটা জ্ঞান ভান্ডার ছিল। তাদের জ্ঞান ভান্ডার ছিল, মানে অক্ষর জ্ঞানটা তখনও তাদের মধ্যে প্রবেশ করেনি। তারা ছিল সভ্য সমাজের বহির্ভূত। এই যে আমরা যে সভ্য সমাজে বসবাস করছি, সেই সমাজ থেকে তারা ছিল কিন্তু বাইরে, বহির্ভূত। এবং রাজনৈতিক, অর্থনৈতিক চেতনা তখনও কিন্তু তাদের মনে সেরকম প্রভাব ফেলতে পারেনি। অর্থাৎ তারা ছিল সমাজের সব থেকে পিছিয়ে পড়া সম্প্রদায়। এবার এই মুন্ডা সম্প্রদায়রা বিশেষ বর্তমানে ঝাড়খণ্ডের ছোটনাগপুর, রাঁচি, সিংভূম, মানভূম, হাজারিবাগ প্রভৃতি এলাকায় বসবাস করত। এবার সভ্য সমাজের যেহেতু বাইরে, তারা বিশেষ করে মানে গভীর অরণ্যে থাকতে বেশি পছন্দ করতেন। নিরিবিলি জায়গায়, জঙ্গলে নিজেদের মতো করে জীবনযাপন করতে তারা বেশি পছন্দ করতেন। আচ্ছা, মুন্ডারা ছিল প্রকৃতি প্রেমী মানুষ, অর্থাৎ বনদেবী অর্থাৎ জঙ্গলের মা ছিল তাদের রক্ষাকারী। তারা সবসময় ভাবতো বনদেবী তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। এবার প্রথমত বনের জঙ্গল পরিষ্কার করে তারা কাঠ, লতাপাতা দিয়ে ঘরবাড়ি তৈরি করেছিল। এবার জঙ্গল সাফ করে কিছু নিষ্কর জমিও তৈরি করেছিল, সেখানে চাষবাস করত। এবার মুন্ডা সমাজে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যৌথ মালিকানার ভিত্তিতে চাষবাস করা। মানে ব্যক্তিগত সম্পত্তি নয়, যৌথ সম্পত্তি। তারা যৌথ মালিকানার ভিত্তিতে চাষবাস করত, যেটাকে বলা হচ্ছে খুদকাটি প্রথা। এছাড়াও তারা পশু শিকার করত, বনের ফলমূল সংগ্রহ করত, মধু সংগ্রহ করত। এবার বনের কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তাছাড়াও মুন্ডা সমাজে তাদের নিজস্ব ভাষা ছিল, ধর্ম ছিল। আচ্ছা, ভাষাটাকে আমরা কি ভাষা বলবো? সেই ভাষাটাকে মানে ওটা উপজাতি সাঁওতাল সম্প্রদায় ভাষাগোষ্ঠী মানুষের মধ্যেও নিজস্ব ভাষা। এবার তাদের ধর্ম, নিজস্ব ভাষা ছিল, ধর্মও ছিল। এবার ধর্ম বলতে প্রথম দিকে তারা ওই কি বলবো, থান যেটাকে জাহের বা জায়ের বলা হচ্ছে, জোহার বা জাহের, সেইটা ছিল তাদের মানে মন্দির স্বরূপ। কিন্তু সেই মন্দিরে তার নারী দেবতার মানে জঙ্গল মা দেবী ছিল তাদের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু সেটা মানে মূর্তিতে প্রতীক হিসাবে নয়, তারা বনদেবীকে কাল্পনিক হিসাবে সেই থানে স্থান দিত। আচ্ছা, নারী দেবতাই ছিল তাদের মধ্যে প্রধান। এবার পরবর্তী সময়ে তারা সিংবোঙ্গা অর্থাৎ সূর্য দেবতার পুজো করতেন। এবার তাদের নিজস্ব কতগুলো সংস্কৃতিও ছিল, আইন ছিল, বিচার ব্যবস্থা ছিল। এবার মুন্ডাদের মধ্যে ছোটোখাটো বিবাদের মীমাংসাগুলো তারা নিজেরাই মীমাংসা করত, যেটাকে বলা হচ্ছে পঞ্চায়েতি মুন্ডা রাজ ব্যবস্থা। আচ্ছা, সেগুলো তারা নিজেরাই করে থাকতো। এদের মধ্যে পাহান বলে মানে মুন্ডা গোষ্ঠীভুক্তদের মধ্যে পাহান ছিল।
এরা ছিল পুরোহিত সম্প্রদায়ের মানুষ, মানে পাহানরা। আচ্ছা, মানে ওই মুন্ডা সমাজের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। এরা এই এদেরকে পুরোহিত মানে পুরোহিত ধরা হতো। এবার মুন্ডারা মানে একসাথে থাকতে, মানে হিংসা, দ্বন্দ্ব, বিরোধ সব কিছু ভুলে একসাথে থাকতে তারা বেশি পছন্দ করত। যৌথবদ্ধতা, যেটা যৌথভাবে থাকতে তারা পছন্দ করত। এরপরে বিভিন্ন জমিদার, মহাজন, ব্যবসায়ী, ঠিকাদার সেই মুন্ডা সমাজে প্রবেশ করেছিল। তাদেরকে তারা, মানে যারাই এই মুন্ডা সমাজের বাইরে থেকে সেখানে গেছে তাদেরকে দিকু বলে সম্বোধন করত। মানে এইভাবে তাদের জীবনযাপন বা জীবনযাত্রা চলছিল। হ্যাঁ। আচ্ছা, এরপর তো আমরা জানি যে ইংরেজরা এলো এবং আস্তে আস্তে তাদের জমি জঙ্গল, মানে তাদের নিজেদের যা কিছু ছিল তার উপর তারা অধিকার কায়েম করলো এবং এদেরকে তারা কুলিতে পরিণত করলো, প্রায় দাসে পরিণত করলো। মানে বাগাল দেওয়া যা কিছু, মানে তারা হয়তো পালকিতে করে কোথাও যাবে, কে কাঁধ দেবে? না, মুন্ডারা। মানে এরকমভাবে তারা ব্যবহার করতো, চা বাগানে, নীল বাগানে। কিন্তু এই যে আমরা যে বিরসা মুন্ডার যে প্রসঙ্গটা, যে কি পর্যায়ে এসে বা কোন প্রেক্ষাপটে এসে তিনি এরকম মুন্ডাদের নেতা হয়ে উঠলেন? আচ্ছা, এরপরে বিরসা মুন্ডা অর্থাৎ এতো মুন্ডা থেকে তিনি উলগুলান অর্থাৎ মুন্ডা বিদ্রোহের নায়ক কিভাবে হয়ে উঠলেন, এই মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আমরা একটু জানবো। আমরা বিদ্রোহ, যেটা ইতিহাসে ইংরেজিতে রিভোল্ট বা বিদ্রোহ বলতে বোঝায়, মানে বিশিষ্টরা, দ্রোহ মানে হিংসা থেকে এসেছে। এবার মুন্ডা সমাজে আগেই বলেছি তাদের প্রচলিত কিছু রীতিনীতি, নিয়ম কানুন, শাসন, আইন ছিল না, এসব ছিল। তারা জোটবদ্ধভাবে থাকতো। কিন্তু যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষের শাসনভার, অর্থনৈতিক, রাজনৈতিক দায়িত্ব কায়েম করলেন, তারপরেই চালু হলো ওয়ারেন হেস্টিং কর্তৃক 1 সালা 5 সালা বন্দোবস্ত, তারপরে কর্নওয়ালিস 1793 চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। মানে এইটার থেকেই শুরু হলো তাদের জীবনে দুঃখ দুর্দশার মূলত আসল দিকগুলো। এবার এই লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত, শহরে গ্রামে তাদের কর ব্যবস্থা, জমি জরিপ করা, নথিভুক্ত সব হয়ে গেছে। তারপরে তাদের নজর পড়ল জঙ্গলের দিকে। জঙ্গলে যে সমস্ত সাঁওতাল, আদিবাসী, মুন্ডা, আদিবাসী, কোল, ভিল এ সমস্ত মানুষরা বসবাস করছে, তাদের কাছ থেকে রাজস্ব আদায় করা। এই উদ্দেশ্যে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলো। তাদের নজর পড়ল সেই জঙ্গলের দিকে। এবার জঙ্গলেও সেই ব্যবস্থা চালু করতে তারা উদ্যোগী হয়ে উঠল। আর এই ব্যাপারে জমিদার, মহাজন, ঠিকাদার, ব্যবসায়ী তাদের ইন্ধন জুগিয়েছিল। এবার তারপর থেকেই মুন্ডাদের জীবনে নেমে এলো চরম দুর্দশা। তার আগে 1855-তে ফরেস্ট চার্টার অ্যাক্ট, একটা আইন, যে উপনিবেশিক অরণ্য আইন, যেটা চালু হলো। এর আগে তো মুন্ডারা নিজস্ব রীতিনীতি, নিয়ম কানুন মেনে চলছিল। যখনই 1855-তে ফরেস্ট চার্টার অ্যাক্ট আইন চালু হলো, এবার মুন্ডারা স্বাধীনভাবে জঙ্গলে বসবাস করত। মানে ওটাকে তারা নিজেদের জায়গা বলে মনে করত। পশু শিকার করত, বনের ফলমূল সংগ্রহ করত। এবার এই আইনটা যখনই চালু হলো, এবার তাদের নিজস্ব রীতিনীতি, নিয়ম কানুনের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ম চাপিয়ে দিল যে পশু শিকার করা যাবে না, কাঠ সংগ্রহ করা যাবে না। তখন তারা চরম হতাশায় দিন কাটাতে শুরু করলো। এবার বন থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হলো। এবার তাদের উপরে নানা রকম শারীরিক, মানসিক নির্যাতন শুরু হলো। তখন থেকেই বিরসা মুন্ডা, মানে দেখলেন তিনি তো একটু কিছু লেখাপড়া জেনেছেন, তখন তিনি তার চিন্তা ভাবনার পরিবর্তন করলেন যে এই সমস্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের হাত থেকে কিভাবে এই মুন্ডা সমাজকে রক্ষা করা যাবে। এর অবশ্য কতগুলো কারণ ছিল, মুন্ডা বিদ্রোহের কতগুলো কারণ ছিল। প্রথমেই বললাম কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে ফরেস্ট চার্টার অ্যাক্ট আইন,
এরপরে তারা যে যৌথ মালিকানার ভিত্তিতে জমি চাষবাস করত, এবার সেগুলো ছিল খুদকাঠি ব্যবস্থা। এবার সেগুলো ছিল মানে জঙ্গল পরিষ্কার করে মুন্ডারা জমি তৈরি করেছে, নিষ্কর জমি ছিল। এবার চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা অনুযায়ী সেই জমিতে কর চাপানো হলো এবং সেটা অতিরিক্ত মাত্রায় উচ্চ হারে কর বসানো হয়েছিল। এবার সেই কর দিতে না পারলে মুন্ডাদের উপর চরম নির্যাতন, শোষণ, অত্যাচার চলত। তারপরে তাদের মেয়েদেরও সম্মানহানি করা হতো। এটা একটা কারণ ছিল, অতিরিক্ত রাজস্ব। তারপরে এবার যৌথ মালিকানার কৃষি ব্যবস্থা তখন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো। এই যৌথ কৃষি ব্যবস্থার প্রায় 90% জমি এই বহিরাগত দিকু মহাজনরা তাদেরকে, যেহেতু তারা আক্ষরিক শিক্ষাটা ছিল না, তারা জাল দলিল তৈরি করে তাদেরকে টিপসই দিয়ে নানাভাবে জমি কেড়ে নিত। হয়তো কোনো মুন্ডা চাষি 500 টাকা নিয়েছে, 1 বছর পরে সেই মহাজন বলছে না তোমার 5000 টাকা নিয়েছো। কিন্তু অফিস আদালত তো সবই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ সরকারের হাতে। অতএব সেখান থেকেও তারা ন্যায্য বিচার থেকেও তারা বঞ্চিত ছিল। সেইটা এবার মুন্ডাদের রীতিনীতি নিয়ম কানুন বাদ দিয়ে তাদের উপরে ব্রিটিশ সরকার কর্তৃক নতুন নিয়ম চাপানো হলো। সেটা কিন্তু তাদেরকে বিশেষভাবে প্রভাবিত করেছিল, মানে ক্ষুব্ধ হয়েছিল মুন্ডারা। তা বাদে মুন্ডা সমাজে আর একটা প্রথা ছিল যেটাকে বলা হচ্ছে বেদবেগারি প্রথা। মানে বিনা বেতনে তাদেরকে পরিশ্রম করানো, সেইটা তাতেও তারা ক্ষুব্ধ হয়েছিল। আবার অতিরিক্ত লোভ দেখিয়ে মুন্ডা সমাজকে, মুন্ডা পুরুষদেরকে অতিরিক্ত লোভ দেখিয়ে আসামের চা বাগানে নিয়ে যেত শ্রমিক হিসাবে। এবার সারাদিন উদয়স্ত পরিশ্রম করার পরে নামিমাত্র কিছু মজুরি তাদের দেওয়া হতো। এবার তাছাড়াও নানা রকম দালাল চক্রের মাধ্যমে মুন্ডা নাবালিকা কিশোরী বউদের উপরে তাদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক মানসিক নির্যাতন করা হতো। তার থেকে বিরসা মুন্ডা প্রথমে ভীষণ প্রতিবাদী হয়ে উঠেছিলেন যে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিতকরণ করা। তো বিরসা তো ছোটবেলায় যেহেতু দারিদ্র ছিল, মানে লেখাপড়ার জন্য তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। এবার বিরসা মুন্ডা দেখলেন সমাজে তারা ছিল পিছিয়ে পড়া, দরিদ্র, অসহায়। সেই সুযোগে এই খ্রিস্টান মিশনারিরা তাদেরকে অর্থনৈতিকভাবে লোভ দেখিয়ে, শিক্ষা লাভের লোভ দেখিয়ে তাদেরকে সমাজে ধর্মান্তরিতকরণ করার প্রচেষ্টা চালাচ্ছিল। এইটা দেখে বিরসা মুন্ডা ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। এবার বিরসা তখনই 1895 খ্রিস্টাব্দে নিজেকে ধরিত্র আবা বা বিশ্ব পিতা রূপে ঘোষণা করলেন। এবার মুন্ডা সমাজে যে সমস্ত মানে ধর্মকর্মগুলো প্রচলিত ছিল সেখান থেকে তিনি কিছুটা পরিবর্তন করেছিলেন। মানে সময়ের সাথে সাথে তিনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেছিলেন মুন্ডা সমাজকে বাঁচানোর জন্য এই নির্যাতনের হাত থেকে। এবার তিনি নিজেকে ধরিত্র আবা বা বিশ্বপিতা রূপে ঘোষণা করলেন। এবার নতুন ধর্মমত বা শুদ্ধিকরণ আন্দোলন শুরু করলেন। তখন তার বয়স ছিল মাত্র 21 বছর বয়সে। তখন প্রতিবাদী বিরসা যে তাদের কোনো পূজা অর্চনা আচার অনুষ্ঠানে কোনো পাদ্রী লাগবে না, কোনো পুরোহিত লাগবে না, এরকম ঘোষণা করেছিলেন। নিজেদের পূজা পার্বণের পাঠগুলো নিজেরাই করবেন। এবার যখন বিরসা নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করলেন বা ধরিত্রী আবা বলে ঘোষণা করলেন, এবার ব্রিটিশ সরকার তার প্রতিবাদে বিরসা মুন্ডাকে কারারুদ্ধ করলেন। এবার বিরসা মুন্ডার জেল হলো। এবার জেলে থাকাকালীনও কিন্তু বিরসা ভেঙে পড়েননি। তার যে এই প্রতিবাদী মনোভাব সেটা তখনও জাগ্রত ছিল। এরপরে কিছু সময় জেলে থাকার পরে বিরসা মুন্ডা মুক্তি পেলেন। এবার মুক্তি পাওয়ার পরে বিরসা দেখলেন না, এইভাবে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এত বড় শক্তিশালী কোম্পানির পক্ষে লড়াই করা সম্ভব নয়। তখন তিনি দিন রাত প্রত্যেকটা মুন্ডা গ্রামে গিয়ে সভা করতেন এবং মুন্ডাদেরকে বোঝাতেন যে
ইংরেজ সরকার অর্থাৎ ইস্ট মানে ইন্ডিয়া তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আর নেই, কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহের পর তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে বিলুপ্ত গেলেন হয়েছে এবং মহারানী নিজের হাতে শাসনভার দায়িত্ব গ্রহণ নিলেন। করেছেন। হ্যাঁ, কিন্তু দায়িত্ব নিয়েও তারা মহারানীকে বহুবার অনুরোধ করেছিলেন যে তাদের উপরে এরকম নিষ্ঠুর নির্যাতন কমানো এবং এই যে অতিরিক্ত রাজস্ব, কিন্তু মহারানী ভিক্টোরিয়া তাতে কিছু কর্ণপাত করেননি। হ্যাঁ, এবার তার সুযোগ নিয়েছিলেন ওই যে মহাজন, ব্যবসায়ী, ঠিকাদারি এরা। এবার মুন্ডা প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে মুন্ডা সমাজকে বোঝাতে লাগলেন যে আমাদেরকে একটা দল গঠন করতে হবে, তাছাড়া কিন্তু এই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে অর্থাৎ শক্তিশালী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। তখন প্রায় 6 থেকে 7 হাজার মুন্ডা যুবকদের নিয়ে তিনি একটি আধা সামরিক সেনাবাহিনী দল গঠন করেছিলেন। আচ্ছা, এবার তার নেতৃত্ব দিয়েছিলেন গয়ামুন্ডার উপরে। গয়ামুন্ডা ছিলেন এই সেনাবাহিনীর সেনাপতি। আচ্ছা, এরপরে 1898 জানুয়ারিতে মুক্তি পেয়ে, যাই হোক, 6-7 হাজার যুবকদের নিয়ে তিনি সেনাদল গঠন করলেন গয়ামুন্ডার অধীনে। এবার 1899 খ্রিস্টাব্দে এবার তারা ঠিক করলেন কিভাবে আমরা আক্রমণ চালাবো, ব্রিটিশ বিরোধী আক্রমণগুলো। এবার পরিকল্পনা সমস্ত স্থির হলো। যে তার আগে বলি, ওই মুন্ডারা প্রত্যেক গ্রামে গ্রামে ওই শাল গাছের ডাল মানে পাঠিয়ে দিতেন। তখন তো তারা লিখে পড়া জানতেন না, মানে বার্তা হিসাবে যে অমুক জায়গায় মিটিং হবে, যে ওই ডাল দেখেই তারা বুঝতে পারতো যে কোনো একটা বিপদ আসছে। সেই বিপদ মোকাবিলা করার জন্য কোনো সভা বা মিটিং ডেকেছেন, আমাদেরকে সেইখানে সমবেত হতে হবে, মানে ওই ডাল দেখেই তারা সেইটা বুঝতে পারতেন। এবার তারপরে তাদের কর্মপন্থাগুলো ঠিক হতো। এই পরিস্থিতিতে 1899 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর, বড়দিনের ঠিক আগের দিন, এই যুববাহিনী মানে মুন্ডা যুবকদের নিয়ে যে সেনাদল গঠন করা হয়েছিল, তারা জমিদারদের কুটির, তারপরে কাছারি, গির্জা, মন্দির, খামার ইত্যাদি আক্রমণ করলেন। আক্রমণ করার পরে 1900 খ্রিস্টাব্দে 7ই জানুয়ারি, এবার এই যেই বিদ্রোহগুলো বিশেষ করে যে জায়গাগুলোতে প্রভাবিত করেছিল সেটা ছিল খুন্তির, তামা, টেপা, বসিয়া, এই সমস্ত জায়গাগুলো। তার মধ্যে সবথেকে বড় থানা ছিল খুন্তির। আচ্ছা, সেটা আক্রমণ করে কিছু পুলিশকে হত্যা করেছিল। এবার থানায় আগুন ধরিয়ে দিয়েছিল। এবার সেটা গেল 7ই জানুয়ারি। 9ই জানুয়ারি বিশ্বাবাহিনীর সঙ্গে এবার ব্রিটিশ বাহিনীর লড়াই শুরু হলো, প্রত্যক্ষ লড়াই, সামনাসামনি লড়াই। এবার এই লড়াইয়ে এইদিকে সশস্ত্র ইংরেজ বাহিনী, তাদের উন্নত মানের যুদ্ধের অস্ত্রশস্ত্র, কামান, বন্দুক, আর এইদিকে মুন্ডা সেনাবাহিনীদের সাধারণ অস্ত্রশস্ত্র, তীর, ধনুক, এ সমস্ত নিয়ে তারা বিদ্রোহে নেমে পড়লেন। কিন্তু এই বিশাল বাহিনীর সঙ্গে তারা দেখলেন যে প্রত্যক্ষ যুদ্ধে তারা কিছুতেই পারবেন না। তখন তারা জঙ্গলে আশ্রয় নিলেন। আবার জঙ্গলে আশ্রয় নিয়ে গেরিলা পদ্ধতিতে তারা যুদ্ধ পরিচালনা করতে শুরু করলেন। এবার সেই যুদ্ধ মোটামুটি 2 মাস চলেছিল, রাঁচি, সিংভূম এই সমস্ত এলাকায়। এবার ফেব্রুয়ারি মাসের দিকে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধের যে অসম, একদিকে হচ্ছে অসম লড়াই, উন্নত মানের যুদ্ধের অস্ত্রশস্ত্র, আর একদিকে সাধারণ অস্ত্রশস্ত্রের। কিন্তু এই অসম যুদ্ধে ইংরেজ বাহিনীর সঙ্গে এই মুন্ডা সম্প্রদায়ের মানুষরা পেরে উঠতে পারেনি। শুধু মুন্ডারা নয়, এর পাশাপাশি সমাজের সমস্ত দরিদ্র সম্প্রদায়ের মানুষরাও অংশগ্রহণ করেছিল। এবার শেষ পর্যন্ত বিদ্রোহ নিষ্ফল হয়। নিষ্ফল হওয়ার পরে মুন্ডা গ্রামগুলোতে মানে সরকার
ব্রিটিশ সরকার নানাভাবে অত্যাচার চালাতে থাকে। প্রচুর গ্রামগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপরে মানুষজনকে পুড়িয়ে মারা হয়, হ্যাঁ, শেষ পর্যন্ত, এবং সেখান থেকে মহিলারাও শিশুরাও কিন্তু রক্ষা পায়নি, তারাও নিস্তার পায়নি। তো 1902 সালে তো 2রা জুন বিরসা মুন্ডা ধরা পড়লেন। বিচার চলছিল। এবার বিচার চলাকালীন রাঁচি জেলে বিরসা মুন্ডা কলেরা রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপরও মুন্ডাদের মধ্যে কিছু জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিছু জনকে দ্বীপান্তর করা হয়েছিল, এবং কারো কারো যাবজ্জীবন হয়েছিল। মানে যেভাবে ইংরেজরা সমস্ত বিদ্রোহগুলো দমন করেছিল সেইভাবেই মুন্ডা বিদ্রোহ দমন করা হয়েছিল। কিন্তু একটা জিনিস ইতিহাস তো আমাদের শেখায় যে কোনো আগুনই একেবারে নিভিয়ে দেওয়া যায় না, ভেতরে ধিকি 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 জ্বলতেই থাকে সেটা, এবং সুযোগ পেলেই সেটা আবার স্ফুলিঙ্গের আকার নেয়। বিরসা মুন্ডা তার জীবন দিলেন আন্দোলনে, অসুস্থ হয়ে জেলে বন্দি থেকে, কিন্তু তা সত্ত্বেও বিরসা মুন্ডাকে যারা বন্দি করেছিলেন তাদের নাম ইতিহাসের পাতায় নেই। ইতিহাসের পাতায় লেখা আছে বিরসা মুন্ডার নাম, এবং এখনো সেই নাম আমাদের প্রেরণা দেয়, আমাদের শক্তি দেয়। যখন শাসক অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন, যখন আমরা ভাবি যে এর বোধহয় আর পতন নেই, তখন এই তিতুমির, বিরসা মুন্ডা এদের নামগুলো আমাদের মনে আসে। মনে হয় যে না, যারা তথাকথিতভাবে দুর্বল তারাও লড়াই করতে পারে এবং তাদের প্রতিবাদ জানাতে পারে। আজকে তো আর আমাদের হাতে একেবারেই সময় নেই। ফলাফলটা আচ্ছা বল একটু। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হলেও ইতিহাসের পাতায় কিন্তু কিছু প্রভাব ফেলেছিল। তো এই মুন্ডা বিদ্রোহের ফলেই মুন্ডা সমাজে কিছুটা হলেও পরিবর্তন এসেছিল। যেমন ওই যে যৌথ মালিকানার ভিত্তিতে খুদকাঠি প্রথা ছিল, হ্যাঁ, ছোটনাগপুরে, তার পরিবর্তে সেইটাকে স্বীকৃতি দিয়ে সরকার ছোটনাগপুরে প্রজাসত্ব আইন 1908 পাশ করেছিলেন। তারপরে বেদবিগারি প্রথা, যেটা বিনা মজুরিতে পরিশ্রম করানো হতো মুন্ডাদেরকে, সেইটা নিষিদ্ধ করা হয়েছিল। এবার এই বিদ্রোহের ফলে মুন্ডাদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পেয়েছিল, তারা রাজনৈতিকভাবে সচেতন হয়েছিল। এবার বিদ্রোহের ফলে রাজস্বের পরিমাণ কিছুটা কমানো হয়েছিল, এবং মুন্ডা উপজাতিদের মধ্যে শোষণ পীড়নের মাত্রাটাও কিছুটা কম হয়েছিল। এবার মুন্ডা সমাজে যে সমস্ত রীতি নিয়ম কানুন ছিল, তাদেরকে সেইটা স্বীকৃতি দেওয়া হয়েছিল, তারা নিজেদের সমাজে সেই রীতিনীতিগুলো মেনে চলবে। এসবের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে এই তানাভকত আন্দোলন, মানে এই মুন্ডা বিদ্রোহের পরিপ্রেক্ষিতেই, এটাও একটা উপজাতি বিদ্রোহ, এই তানাভকত আন্দোলন এটা শুরু হয়েছিল 1914-তে। এবার এর নেতৃত্ব দিয়েছিলেন এই তানা সম্প্রদায়ের এক যুবক। তার পরবর্তীতেও মানে মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হলেও ভারতের ইতিহাসে মানে অন্যান্য এর পরবর্তী সময়ে যে বিদ্রোহগুলো হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল। আমি যেটা তখন বললাম এটা এখানে জুড়ে দিলেই হবে। হ্যাঁ, দেবীদিকে ধন্যবাদ। আমরা সত্যি এত কিছু জানতাম না, আমরা অনেক কিছু জানলাম বিরসা মুন্ডা এবং মুন্ডা বিদ্রোহ সম্পর্কে, এবং মুন্ডা সমাজ সম্পর্কে, ধর্ম সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে। আজকে তো আর আমাদের হাতে একেবারেই সময় নেই, সেই জন্য শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।